প্রকৃতির ভয়ঙ্কর রূপ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রকৃতি আমাদের ওপর এতটাই নারাজ যে প্রতি বছর আমরা তা কোনো না কোনোভাবে দেখতে পাই। কখনো তীব্র দাবদাহ, কখনো বন্যা, কখনো ভূমিকম্প রূপে তা দেখা যায়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। তাই এই সময় আমাদেরকে সবচাইতে বেশি ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর সাহায্যের প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, জলে স্থলের সকল বিপর্যয় আমাদের কৃতকর্মের ফল। তাই হতাশ না হয়ে নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা হীরা বলছি বরিশাল থেকে। বরিশালের ব্লগার মাম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক বড় একটা বিপর্যয় কেটে গেছে আমাদের সবার উপর থেকে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। বেশ লম্বা একটা সময় পর আপনাদের সবার মাঝে আবার ফিরে এসেছি। আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এদিকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর সে কারণে বেশ কয়েকদিন বিদ্যুৎ ছিল না। তারপরে রাস্তাঘাটে যাতায়াতে অনেক সমস্যা হয়েছিল। সবকিছু মিলিয়ে এখন একটু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখন পর্যন্ত আমাদের বরিশালের ৫০-৬০% মানুষ কিন্তু বিদ্যুৎ সংযোগ পায় নাই। তারা অন্ধকারের মধ্যেই দিন কাটাচ্ছে। অনেকের বাড়িঘর ভেঙে গেছে। অনেকের বাড়িতে এখনও পানি আছে। আর পানি ওঠার কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো মানুষ পুষিয়ে উঠতে পারেনি। হয়তোবা আমি ভালো আছি, কিন্তু আমার আশেপাশের অনেক মানুষের অনেক করুণ দুর্দশার কথা শোনা যাচ্ছে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু ঘূর্ণিঝড়ের আগের দিনের ভিডিও। আসলে এডিট করা সম্ভব হয়নি, আবার দেখা গেছে ভয়েস দিতেও সময় পাইনি, এজন্য দেরি হয়ে গেছে শেয়ার করতে। আসলে কারেন্ট না থাকার কারণে বেশ কয়েকদিন কাপড়-চোপড় জমা হয়ে গিয়েছিল বা বাসার অনেক কাজ পড়ে রয়েছিল, সেগুলো কয়েকদিন যাবৎ গুছাইতেছি। কাজ মনে হচ্ছে শেষই হচ্ছে না। দেখা যাচ্ছে নতুন পাতিল কিনে নিয়ে আসলে সেগুলোতে স্টিকার লাগানো থাকে। এখন সেই স্টিকারগুলো তোলার একটা সহজ পন্থা হচ্ছে, আপনি যদি সেটাকে চুলার উপরে দিয়ে কিছুক্ষণ গরম করে নেন তাহলে সহজেই ওই স্টিকারগুলো উঠে যায়। যেহেতু এটা ঘাম লাগানো থাকে, ঘামটা গরম পেলে একটু নরম হয়ে যায় আর স্টিকারটা উঠাতে সহজ হয়। একটা সময় এগুলো কিছুই জানতাম না। এখন সংসার আমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছে। যারা নতুন আপুরা আছে তাদের উপকারে আসতে পারে, এজন্যই এটা দেখানো। কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম। এবার নতুন কড়াইতে আজকে পুঁইশাক রান্না করব। তো আমি তো জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার সাথে আছেন। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন ভিজিট করছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো ভিডিওর শুরুতে যাকে রুটি বেলতে দেখেছিলেন ওটা আমার আম্মু ছিল। আমি গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার ছেলেটা অসুস্থ, তো ওকে দেখতে এসেছিলেন আম্মু। তো ঘূর্ণিঝড়ের কারণে সে আমাদের বাসায় আটকা পড়ে গিয়েছিলেন, সে আর বাসায় যেতে পারে নাই। তো ঘূর্ণিঝড়ের শেষে সে খুব কষ্ট করে বাসায় গিয়েছে, যেহেতু রাস্তাঘাট অনেকটাই অচল হয়ে পড়েছিল, বড় বড় গাছ পড়ে অনেক জায়গায় পুরনো যে ব্রিজগুলো ছিল সেগুলো ভেঙে গিয়েছে। এরকম একটা ঘটনা আমার নানা বাড়ির ওদিকে হয়েছে, সেটা আমরা শুনেছি। যেহেতু বরিশাল উপকূলীয় অঞ্চল, সবকিছু মিলে বরিশালে কিন্তু মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জায়গাতে। তো কথা বলতে বলতে এদিকে আমার পুঁইশাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এখানে আপনাদের ভাইয়া একটা বড় রুই মাছ নিয়ে এসেছিলেন। তো এটাকে আমার আম্মু কেটে দিয়েছে, আর আমি এখানে বেসিনে ভিনেগার আর লবণ দিয়ে কুসুম গরম পানিতে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। এভাবে কিন্তু মাছটা ধুয়ে নিলে গন্ধটা অনেকটাই কমে যায় আর খুব সহজে পরিষ্কারও হয়। যেহেতু অনেক পরিমাণে মাছ, পাতিলে নিয়ে কেচে কিন্তু ধোয়া এক প্রকার কষ্টকরই। আমি সাধারণত এভাবেই মাছ পরিষ্কার করে থাকি।
তারপর আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। তো রুই মাছটা না টমেটো দিয়ে রান্না আমার খুব পছন্দ। তো এজন্য কিছু ফ্রোজেন করা টমেটো ছিল, সেটাকে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভুনে নিয়েছি। তো অন্য আরেকটা চুলায় এখানে করলা ভাজি বসিয়ে দিয়েছি। তো এই রান্নার পর বিকাল থেকেই কিন্তু মোটামুটি আবহাওয়া খারাপ হতে শুরু করে। সন্ধ্যার পর কারেন্ট চলে যায়। তারপর আমি আর ভিডিও করতে পারি নাই। একদিন পর আমার মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল। তো একেবারে কারোর সাথেই যোগাযোগ ছিল না। তো এখানে এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা বিদ্যুৎ সংযোগ পাই তার পরের দিনকার। তো এখানে আপনাদের ভাইয়া লিচু নিয়ে এসেছিলেন। তো সেটাকে আমি ডাল থেকে কেটে আলাদা করে রাখছিলাম। এভাবে রাখলে আসলে খেতে সুবিধা হয়। তো আমি যখন কাজ করছিলাম তখন আমার পাশে কিন্তু একজন চলে এসেছে, সেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে সে কী করছে। সে কিন্তু আজকাল একা একা খাট থেকে নামতে পারে। তো নেমে একটু একটু হেঁটে তারপর কিন্তু সে চলে এসেছে এখানে লিচুর উপরে থাবা দিতে। সে বারবার করে হাতে নেওয়ার চেষ্টা করছিল আর পড়ে যাচ্ছিল হাত থেকে। আমি আজকে সাবুর পায়েস রান্না করব। তো এই জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তারপরে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আসলে ভিডিও করা সম্ভব হয়নি, এজন্য আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিলেন, কিছু পিকচার তুলে নিয়ে এসেছিলেন। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কার কী অবস্থা, কার এলাকায় কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। এখানে কিছুটা গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি একটা গ্লাসে। তারপর এটাকে আমি সাবুর পায়েসের মধ্যে দিয়ে দেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ছোট্ট ইজান যখন অসুস্থ ছিল, আমি এটা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার পর আপনারা সবাই ওর জন্য অনেক দোয়া করেছেন। আমি কখনো ভাবতেও পারিনি যে আমি বা আমার পরিবার আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো। আপনারা যারা ইউটিউবাররা আছেন তারা অবশ্যই জানেন একটা ভিডিও তৈরি করতে কী পরিমাণ পরিশ্রম আর ধৈর্যের দরকার। যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে, তো সব কিছু একসাথে মেনটেন করা কিন্তু অনেক কষ্টের, এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো যখন আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন এই কষ্টটা আমার কাছে মলিন হয়ে যায়, এই কষ্টটা আর কষ্টই মনে হয় না। তো এরই মধ্যে কিন্তু মাদ্রাসা খুলে গিয়েছে, ছেলে মাদ্রাসায় গিয়েছে। তো বাসায় এসে সন্ধ্যায় বলবে যে আম্মু আজকে কী বানিয়েছো। তো আজকে ছেলের জন্য ছেলের পছন্দের সাবুর পায়েস বানিয়ে একটু ফ্রিজে রেখে দিচ্ছি, যেন কিছুটা ঠান্ডা হয়, খেতে আরও ভালো লাগবে। এই যে সাবুর পায়েসটা আমি যখন বেড়ে নিচ্ছিলাম তখন ইজান কিন্তু আমার কোলেই ছিল। এক হাত দিয়ে আমি ওকে কোলে নিয়েছি, অন্য হাত দিয়ে এটাকে আমি বেড়ে নিচ্ছিলাম। তাকে এখন কিন্তু রেখে কোনো কাজই আমি করতে পারি না, খুব সমস্যা হয়ে যায়। সে একা একা খাট দিয়ে নামতে পারে, তারপর এটা ওটা ধরার চেষ্টা করে। যেহেতু সে খুব ছোট, এই জন্য তার দিকে খুব বেশি খেয়াল রাখতে হয়। ওই যে দেখতেছেন এখন সে কথা বলা শিখে গেছে, কথা বলতেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।